চোখ টাইট করে বেঁধে জমটুপি পরিয়ে দিল। এখানে গরম পাথর আছে, এগুলো তোমাদের টয়লেটের রাস্তায় দিয়ে এগুলো ঢুকানো হবে। তার হাত দিয়ে অনেক জোরে জোরে আমার মাথার মধ্যে অনেক জোরে জোরে 4-5টা থাপ্পড় দিল। পাশে আছি, একই স্টেশনে ওরা আছে, তার পাশে আমি আছি। আমি জানি না যে ওরা ওখানে, ওরা জানে না আমি বেঁচে। দর্শক, আজ আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষকে, যার কাজ হচ্ছে সাধারণ মানুষদেরকে আইনি সহায়তা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একটি দেশের সর্বোচ্চ আদালতে কাজ করার পরেও তিনি ঠিক কতটুকু নিরাপত্তা পেয়েছেন, আসুন জেনে নেওয়া যাক তার গল্প তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সোহেল রানা। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। আমি আজকে এখানে কথা বলতে পেরে অনেক ধন্য মনে করছি, বিকজ অফ আমরা একটা এখন স্বাধীন দেশ পেয়েছি, যেটা এই দীর্ঘ 15 বছর আমরা পরাধীন ছিলাম। এবং যাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, যাদের কারণে আমরা এই স্বাধীনভাবে আমি আমার মত প্রকাশ করতে পারছি এবং আমার মনের কথাগুলো ব্যক্ত করতে পারছি, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা না প্রকাশ করলে হয় না। সেটা হলো ছাত্র আন্দোলন, জুলাই অগস্টে ছাত্র আন্দোলনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, বিধায় আজকে আমরা কথা বলতে পারছি। যাই হোক, আমি বিগত স্বৈরাচার সরকার আমলে 6 মাস 3 দিন গুম ছিলাম। 2015 সালে 10ই ফেব্রুয়ারি আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন তারা আমাকে আটক করে রেখে দেয় এবং 2015 সালের 13ই অগস্ট আমি সেখান থেকে তারা আমাকে ছেড়ে দেয়। তো এই 6 মাস 3 দিনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের মর্মান্তিক ঘটনা আমাদের সঙ্গে রয়েছে। 10ই ফেব্রুয়ারি 2015 সালে তখন আন্দোলন তুঙ্গে ছিল। আপনার তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন তার অফিসে অবরুদ্ধ ছিল এবং আমার সুযোগ হয়েছিল ওই সময় দলের জন্য কিছু করার। আমি বেশ সক্রিয় ছিলাম, আমি অনেক বেশি সক্রিয় ছিলাম এবং আমার মুভমেন্টও অনেক ইজি ছিল, বিকজ অফ আমি লয়ার হিসাবে আমার গাড়িতে স্টিকার ছিল, আইডি কার্ড ছিল। ওই সময় তো আসলে কেউ বের হতে পারতো না, কোনো অ্যাক্টিভিটিস করতে পারতো না। আমার সুযোগ ছিল, আমি সেই সময় অনেক বেশি সক্রিয় থাকি, বিধায় তাদের নজরে বেশি আসি। তখন তাদের নজরে আমি বেশি আসি যে আমাকে তাদেরকে ধরার দরকার, আমাকে আটকানোর দরকার। এই কারণে তারা আমাকে প্রায় 1 সপ্তাহ ধরে তারা আমাকে ট্রেস করে এবং আমি পরে ওখানে জানতে পারি যে তারা আমার ফোন রেকর্ড করে, কারণ আমি যখন যে বিষয়গুলো অস্বীকার করছিলাম তারা আমাকে সাথে সাথে সেগুলো প্লে করে শোনাচ্ছিল এবং ইভেন আমার টেক্সটগুলো তারা আমাকে 1 সপ্তাহ ধরে আমাকে ট্রেস করে, আমার গতিবিধি লক্ষ্য করে। এরপর উত্তরা 5 নম্বর সেক্টর 1 নম্বর রোডে তারা আমার কাছে আসে, আমাকে বলছে, আপনি কি আইনজীবী সোহেল রানা বলছেন? আমি বললাম, জি আমি আইনজীবী সোহেল রানা বলছি। সাথে সাথে একটা হাইয়েস্ট গাড়ি ওখানে একদম আমার কাছেই এসে দাঁড়ালো, গেট খুলে দিল। তো প্লিজ একটু বসুন, আপনার সঙ্গে আমাদের কথা আছে। তারপর আমি গাড়িতে উঠে করার কিছু নেই, কারণ বুঝতে পারতেছি ওরা বেশ কয়েকজন। আমি উঠে বসলাম। এর মধ্যে সাথে সাথে আমি ঢোকার সাথে সাথেই আমাকে এবং আমার সাথে যে ছিল তাকেও উঠালো। সাথে সাথে আমার হাত হ্যান্ডকাপ দিয়ে দিল, চোখ বেঁধে ফেললো, চোখ টাইট করে বেঁধে জমটুপি পরিয়ে দিল এবং আমাদের মোবাইলগুলো কেড়ে নিল। আর আমি তো বুঝতে পারলাম যে আমাকে, কারণ ওই সময় ব্যাপক এই ঘটনাগুলো ঘটছিল, আমি বুঝতে পারলাম যে আমাকে প্রশাসনের লোক নিয়েছে এবং কী কারণে নিয়েছে আমার বুঝতে বাকি থাকলো না। আর তারপর গেট লাগিয়ে আমাকে এবার তারা আমার সঙ্গে বলে যে কি খবর আইনজীবী সোহেল রানা, অনেক বড় নেতা হয়ে গেছিস, তুই তোকারি করে এই সরকারকে উৎখাত করবি, এত বড় সাহস, এই বলে তারা সাথে সাথেই আমাকে গাড়িতেই ইলেকট্রিক শক দিয়ে দেয়। সাথে সাথেই কানে ইলেকট্রিক শক দেয় এবং সেন্সিটিভ পার্ট যে আছে একজন পুরুষের, সেই সেন্সিটিভ পার্টেও তারা ইলেকট্রিক শক দেয়। আস্তে আস্তে তারা আমাকে নিয়ে যায় একটা জায়গা, আমি বুঝতে পারি গাড়িতে যে হয়তো একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকছে বা একটা গলির ভিতরে,
কারণ গাড়ির সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছিল। তারপর আমাকে তারা ওখানে নিয়ে যায়, নিয়ে একটা চেয়ারে বসায়, চেয়ারে বসে ওখানে চেয়ারের যে হাতলগুলো রয়েছে ওখানে লক সিস্টেম আছে, লক করে দিল। দেওয়ার পর তারপর আমার কানে দুটো ক্লিপ লাগিয়ে দেয়। দেওয়ার পর ওই ইলেকট্রিক শকটা আরও ভয়াবহ ছিল। ওটা যখন দিচ্ছে তখন আমার মাথা মনে হচ্ছে সব এগুলো মগজটা বের হয়ে যাবে। আমি মনে হচ্ছে আমি ঘুরে আসতেছি, যখন স্টপ করছে শুধু এইটুকু বুঝতে পারছি যে আমার মুখে অনেক ফেনা টেনা বের হয়ে যাচ্ছে, তারা ওগুলো আবার মুছে দিচ্ছে। এরপর এক পর্যায়ে আবার করলো কি, আমাকে আবার ঝুলানো হলো। তখন কিন্তু কাপড়ে কোনো রকম শরীরে কাপড় ছিল না। যখন ঝুলানো হয়েছিল এটা কি উল্টো করে ঝুলানো হয়েছিল না, নাকি উল্টো করে না, স্বাভাবিকভাবে? হাত হ্যান্ডকাপ পরাই আছে, ওদের লক সিস্টেম আছে। বুঝতে পারছি যে একটা ওই হ্যান্ডকাপটা আটকে দিল, আর সম্ভবত সুইচ সিস্টেম, সাথে সাথে আমাকে টেনে উপরে নিয়ে নিল। নেওয়ার পর আবার সেন্সিটিভ পার্টে ইলেকট্রিক শক, এবং আমি ওখানে তো বসিয়ে রেখেছিল, ওখানে বসতে পারতাম না, কারণ টোটাল সবগুলো তো মেরে মেরে এমন জায়গা করে রেখেছিল, তো আমার সেন্সেশন ছিল না। আমি বুঝতাম যখন আমাকে টয়লেটে তো তারা একবারই করতে দিত, টয়লেটে যখন নিয়ে যেত তখন আমি কোনো অনুভূতি বুঝতে পারতাম না, প্যারালাইজডের মতো। হ্যাঁ রাইট। কিন্তু এরপর তারা ফেসবুকের পাসওয়ার্ড চায়, হ্যাঁ তারা ইমেলের পাসওয়ার্ড চায়। তো আমি যেগুলো ভুলে গিয়েছি, তখন আমাকে ড্রিল মেশিন ছিল, ড্রিল মেশিনে সাউন্ড শোনানো হচ্ছে এবং আমার হাঁটুতে এভাবে রাখা হয়েছে, দিব। তারপর এই বলে উপরে তোলে আর ড্রিল মেশিনটা স্টার্ট করে, মানে আমি না বললেই এখনই ফুটো করে দিবে হাঁটু। তারপর স্পষ্ট আমি শুনতে পাই যে পানির টকবক আওয়াজ, ওরাই আমাকে বলে এই যে পানির আওয়াজ হচ্ছে, এখানে গরম পাথর আছে, এগুলো তোমাদের টয়লেটের রাস্তা দিয়ে এগুলো ঢুকানো হবে, যদি তুমি একটু করো, নির্যাতন করে তোমাদেরকে এখানেই মারা হবে তোমাকে। পরের দিন সকালবেলা ওয়াশরুম সিরিয়ালে করাচ্ছে, মানে আমি বুঝতেছি না পাশের জনকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুঝতেছি না। এরকম অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টার মতো আনুমানিক হবে। একটা পর্যায়ে আমার কাছে আসলো, আমার কাছে এসে আমার হ্যান্ডকাফ খুলে দিল, তারপর চোখ বেঁধে আমাকে ঠেলে ঠেলে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে কোনো মানে আটকানোর কোনো ব্যবস্থা নেই, হ্যাঁ ও ঢুকিয়ে দিয়েই ওরা গেটটা টেনে দিল আর বললো সময় 2 মিনিট, তুমি যা করো। তো দ্রুত যতটুকু পারি করছি, কিন্তু উজুটার বেলায় আমার প্রথম প্রবলেম হতো। আমি প্রস্রাব করে উজু করতে যাবো, টাইম শেষ হয়ে যেত। উজু চলছে ওই অবস্থা, আমি বলছি আমি উজুটা করি, ওই অবস্থা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এই বসা অবস্থায় হাত বাঁধা, পিছনে চোখ বাঁধা, এইভাবে আমাকে তারা ওখানে 4 মাস 3 দিন র্যাব 1-এ রাখলো। আমি সে তো পিছনে ধরে নিয়ে যেত। আমি একবার তার হ্যান্ডকাপ অবস্থায় তার হাতটা আমি একটু চিপে ধরে আমি খুব রিকোয়েস্ট করি, ভাই আমাকে কি মেরে ফেলবে, আমি কি আমার সন্তানদের কাছে ফিরে যেতে পারবো না, একটু কাইন্ডলি এইটুকু বলেন, আমি আসলে এইটুকু বলেন, আপনারাও তো মানুষ। তখন বলে যে এটা আমরা জানি না, মেরে ফেলবে না ছেড়ে দিবে এটা জানি না। তখন আমি বললাম এইটুকু বলেন যে এটা কোথায়। তো এটা তাকে আমি 2-3 দিন কিন্তু রিকোয়েস্ট করি, যখন সে আমাকে টয়লেটের জন্য নিয়ে যায়। একটা দিন সে বলে যে এটা র্যাব, কানে বলে এটা র্যাব 1, আপনি র্যাবের আন্ডারে আছে। তো এইভাবে বুঝি র্যাব 1-এর, আমি আদৌ জানি না হ্যাঁ সেটা কোথায়। সে বলে আমাকে এটা র্যাব 1। এরপর ওখানে যে থাকি, ওখানে 24 ঘন্টায় বুঝতে পারি, কারণ লাইটের আলো জ্বলে এটুকু বুঝি, কারণ চোখ বাঁধলেও নিচে একটু তো বোঝা যায়। হ্যাঁ ভণ্ডামি করো, রাজনীতি করো, আবার নামাজ পড়বা, কিন্তু আমি এরপরও তারা গালিগালাজ করে, তারপর আমি নামাজটা ছাড়ি না, আমি নামাজটা পড়ি। তখন একটা পর্যায়ে ওরা একদিন এসে আমাকে একটা লুঙ্গি দেয়। হ্যাঁ, তো আমি তারপর ওই আমার লুঙ্গিতে বুঝতে পারতাম মশা ওখানে প্রচণ্ড ছিল। আর টয়লেট তো একবারই, আর প্রথম গোসলটা দেওয়ার আগ পর্যন্ত কোনো জামা কাপড় তারা না, এটা কাউরই রাখতো না। কেন? কারণ এটা আমি পিছন থেকে অনেকেই বলতো, যখন আমাকে দেওয়া হলো তো বুঝে যায় লুঙ্গি দিয়েছে, হয়তো আশেপাশে শুনতে পেয়েছে, ওরা বলতো স্যার আমাদেরকেও একটা দেন, হ্যাঁ এইভাবে স্যার মশা বেশি কামড় দেয়। সেই পর্যায় পর্যন্ত প্রত্যেকে উলঙ্গভাবে রাখা হয়েছিল, রাইট। হ্যাঁ, তখন আমি বুঝি যে সবাই উলঙ্গ। এবং অনেক সময় যাদেরকে নতুন আনা হতো, কিছু রাতের মানে মধ্যরাতে বুঝতে পারতাম, যখন টেনে হিচড়ে হুট করে ওরা আসতো আর সিটি ইউজ করতো তারা, মানে কথা বলতো না, এ বি বা কোয়েল দোয়েল, হ্যাঁ যদি কথা বলতেই হতো, কাউকে ডাকতেই হতো মানে শীষ দিয়ে, অথবা কারো পদ্মা এদিকে আসো বা যমুনা, ওরা কারো নাম করতো না।
তো যাই হোক, আমাকে প্রথম গোসলটা দেওয়া হয় 45 দিন পর, আমি গুনে ওখানে রাখি। নিয়মিত গোসলের ব্যবস্থা না, ছিল? গোসলটা না, আপনার একবার বাথরুমে নেবে, সেটা সকালবেলা। সকালবেলা ভোরবেলা থেকে স্টার্ট করে এবং করতে করতে একজন একজন করে সেটা শেষ হয়, কিন্তু ধরেন 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। আমি আনুমানিক বুঝতে পারি। গেট খুলে তাকে ওই জায়গায় রাখা হচ্ছে। কোনো গামছার ব্যবস্থা কি ছিল? কারণ না, আমি গামছা পাইনি, হয়তো অন্য আয়নাঘর তো একটা প্রতিশব্দ, এরকম তো তাদের অনেকগুলো সেল রয়েছে। হ্যাঁ, তো আপনার অন্য কোনো হয়তো জায়গায় গামছা রাখা হতো, বাট আমাদের যেটা রাখা হয়েছিল, আমি যখন বাথরুমে যখন ওটা খুলে লুজ করে দিত, তখন আমি দেখতাম ওটা ডিপ সবুজ কালারের ছিল। আর কাপড়টা ছিল ওটাকে কি বলে, লাইক এই টেট্রন কাপড় এই ধরনের বলে, মানে চুলকানো, শরীর চুলকানোটা যে কত শান্তির বিষয়, এটা আপনি যখন আপনাকে 24 আওয়ার্স বেঁধে রাখবে না, তখন তার আগে আপনি বুঝবেন না। এটা আমি এক্সপ্লেন করে শেষ করতে পারবো না। তো এটা একটা জিনিস আমার অভিজ্ঞতায়। আরেকটা জিনিস আমি বুঝতে পেরেছি যে আমরা দেখেন এখনই একটু শুইতে হয়তো পারবো, শুইলাম, এটা কিছুই মনে হয় না আমাকে। কিন্তু এই শোয়াটা যখন আপনাকে 24 ঘন্টা বেঁধে রাখবে, বসিয়ে রাখবে দিনের পর দিন, মাসের পর মাস, তখন আপনি বুঝতে পারবেন যে শুয়ে থাকাটা যে আল্লাহর কত বড় নেয়ামত, এটা আপনি তখন বুঝবেন। কারণ যখন আমাকে ওখানে মানে দিনের পর দিন বসে হাত বাঁধা চোখ বাঁধা, নামাজ কিন্তু ওভাবেই পড়তাম, একটু হেলে রুকু, একটু তারপর বেশি হেলে সিজদা, যেভাবে বসে নামাজ পড়ে। যখন ওখানে দীর্ঘদিন পার হয়ে গেল, আর তখন আমার কোমরটা মনে হয় যে এই কোমর মনে হয় আমার কখনো সোজা হবে না। যেমনটি আপনি বললেন যে ইলেকট্রিক শক দেওয়ার কারণে আপনি অনেক কিছু মনে রাখতে পারেন না, আপনাকে লিখে রাখা লাগে। তো আসলে সত্যি করে বলার মতো কিছু নেই। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, একটা পরিবারের কাছ থেকে এতদিন আপনাকে দূরে রাখা হয়েছে, এই জিনিসগুলো বা ওই যে আপনার একটা নির্মম পৈশাচিক অভিজ্ঞতা, সেই জিনিসগুলো কি আপনাকে এখনও তাড়া করে কিনা? হ্যাঁ, আসলে আমি ইলেকট্রিক শক দেওয়ার কারণে আমার তো ব্যাপক স্মৃতিশক্তি কমে যায়, এটা আমি এখনও ফিল করি এবং সব কিছু লিখে রাখি, এটা সত্য। এবং আমি প্রতি মুহূর্ত আমার প্রথম আমার রাতে ঘুমাতে প্রবলেম হতো, অন্ধকার লাইট জ্বালিয়ে ঘুমাতাম আমি, কারণ অন্ধকার হলে মনে হতো যে আমি সেই সিচুয়েশনে চলে গিয়েছি। আর ওখানে আমার প্রতিটা মুহূর্ত যে আমি আমার সন্তানদের জন্য, আমার অসুস্থ বাবা ছিল, বাবা এরই মধ্যে আমার বাবা মারা যায় খুব কাছে, আপনারা হয়তো জানেন বিমানবন্দর রেল স্টেশন আর র্যাব 1টা পাশাপাশি, খুব কাছেই। এবং ওখানে আমি দুটো জিনিস শুনতে পেতাম, আমি বিমানের সাউন্ড পেতাম এবং এয়ারপোর্টে বিমানের সাউন্ড পেতাম, আর ট্রেনের হর্নটা সাউন্ড পেতাম। আর যখন ট্রেন আসতো বা যেত হয়তো, তখন ওই গ্রিলগুলো, লোহার ইয়েগুলো কাঁপতো, তখন বুঝতাম যে ট্রেন, আমি স্টেশনের পাশেই আছি। একই স্টেশনে ওরা আছে, তার পাশে আমি আছি, আমি জানি না যে ওরা জানে না আমি বেঁচে, কেউ কারো খোঁজ রাখি না। এগুলো আসলে অন্যরকম মর্মান্তিক। এর মধ্যে একবার আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, একজন এলো, এসে ওরা দেখে যায় কে কি অবস্থায় রয়েছে। তো আমি হাত বাঁধা, চোখ বাঁধা, আমি তো দোয়া পড়তেই আছি, মানে আমি নামাজ পড়ছি। তো আমার ঠোঁট নড়ছে, ও এসে আমাকে পিছনে চুল ধরে বলছে, কি পড়স? আমি কিন্তু তবু নামাজটা ছাড়ছি না, নামাজ পড়তে আসি। ও আর বুঝতেছে না কি, আমি কোনো আনসার করছি না। তখন সে করলো কি, আমাকে জোরে জোরে, তাদের হাতে মোটা লাঠি থাকতো, কারণ লাঠি দিয়েও কিন্তু আওয়াজ করতো ফ্লোরে। তখন করলো কি, সে অনেক জোরে জোরে এইভাবে জোরে জোরে আমার এই দুই সাইডে অনেক জোরে জোরে আঘাত করলো নামাজ পড়া অবস্থায়। তখন আমি তবু নামাজটা ছাড়ছি না, কিন্তু দ্রুত শেষ করার চেষ্টা করছি, শেষ করবো। ইন দ্য মেন টাইম সে করলো কি, তার হাত দিয়ে অনেক জোরে জোরে আমার মাথার মধ্যে অনেক জোরে জোরে 4-5টা থাপ্পড় দিল, অনেক জোরে জোরে, তার যত শক্তি আছে। তারপর আমি আস্তে করে ওখানে পড়ে গেলাম, পড়ে তারপর সে ওটা খুলে আমাকে ওখানে বেধড়ক পিটালো। মানে মজা, মানে ওদের কাছে মারাটা এনজয়। এবং ইভেন আমাকে যখন প্রথমে টর্চার করা হয়, ইলেকট্রিক শক টক দেওয়া হয়, তখন কিন্তু মিউজিক চলছিল, ইভেন গাড়িতেও কিন্তু মিউজিক চলছিল। আর মিউজিকগুলো যখন চলে তখন খুব এনজয় করে তারা, কিন্তু একটা এনজয়েবল এনভায়রনমেন্ট। হ্যাঁ, খুব এনজয় করতেছিল। তো আসলে নিজের শরীরের প্রতি যে একটা স্বাধীনতা, সেটাও তারা কেড়ে নিয়েছিল, হাতটা বেঁধে রাখা, শুতে না দেওয়া, হ্যাঁ, তো টয়লেটে নিয়ে গেলেও 2 মিনিট বেঁধে দিচ্ছিল। হ্যাঁ, মানে শরীরের উপর আমাদের যে স্বাধীনতা, সেটাও তারা একদম দেয়নি সেখানে। তো
যেদিন আপনি বের হলেন আয়নাঘর থেকে বা আপনার গুম হওয়া থেকে, যখন আপনি স্বাধীনতা ফিরে পেলেন নিজের শরীরের প্রতি, নিজের সন্তানদেরকে আবার দেখতে পেলেন, সেই ছাড়া পাওয়ার দিনটা কেমন ছিল? আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু বলি। ওখানে আমি 6 জুন পর্যন্ত থাকি। 6 জুন হঠাৎ করে একদিন দুপুরে খাওয়ার পর, দুপুরবেলা যে খাবারটা দেয় পর, আমাকে ওখান থেকে নিয়ে সাথে সাথে একটা মাইক্রোবাসে তুলে নিল। মাইক্রোবাসে তুলে নিয়ে ওখানে বসালো। তো বুঝতে পারলাম যে, কারণ যখন আমাকে পিছনের সিটে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারতেছি ডানে বামে আছে, কারণ তাদের হাঁটুর সাথে আমার হাঁটু লেগে যাচ্ছে। তো ধরে ধরে আমাকে পিছনে বসানো হলো। যেখানে বসানো হলো আমার পাশে আরেকজন, তারও চোখ বাঁধা, হাত বাঁধা, হাতগুলো বেঁধে দিল, খুব শক্তভাবে চোখ বেঁধে দিল। কাউকেই দেখতে পাইনি। তারপর এই গাড়ি চলতে থাকে, মনে হয় 6-7 ঘন্টা চলে। এরপর মাঝখানে অবশ্য ব্রেক নেয় তারা, রাস্তার পাশে অনেকক্ষণ সাইড করে থাকে। তারপর আমাদেরকে ওখান থেকে বের করে অন্য একটা গাড়িতে আবার শিফট করে, সেটা বড় যে ট্রাকগুলো থাকে আর্মির বা র্যাবের, সে বুঝতে পারি, কারণ কাঠ দিয়ে আমরা উপরে উঠি, ওখানে ফ্লোরে বসায় রাখে। এটা সবাই অনেকগুলো বুঝতে পারি, 8-10 জনের মতো হবে। এরপর এমন একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গায় আমরা হেলে ঢোকালো ওখানে। এবং যখন ঢুকলাম তখন মনে হচ্ছিল যে আমাদেরকে মনে হয় এখন হিট দিয়ে মেরে ফেলবে, এত গরম। আমি তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই দম ফেটে মারা যাব, এত গরম। আর ঘামতে ঘামতে তো আর ঘাম বের হয় না, পানিও খাওয়া হয় না বা খেতে দেয় না। পরে আলাদা আলাদা ওখানেও সেল সিস্টেম আছে, কিন্তু ওখানকারটা একটু ভিন্ন। ওখানে হচ্ছে টয়লেট, জাস্ট টয়লেট করার মতো একটা ওই পেন ফ্ল্যাট কমোড যেটা, ওইটা, আর পাশে অল্প একটু বসার জায়গা। আপনার হয়তো 2 হাত 3 হাত এরকম হবে। আপনি শুইতে পারবেন না, কোনো মতো বসতে পারবেন, হ্যাঁ, আর শুইতেও পারবেন না। শুইলে আবার টয়লেটের ওইটার মধ্যে মাথা রাখতে হবে, আর কোকড়া অবস্থায় থাকতে হবে। আর খাবার নিচ থেকে দিয়ে দেওয়া হয়, নিচ থেকে ওরা ওখানে একটা ফুটোর মতো আছে, ওটাও তালামারা থাকে, ওটা খুলে দেয়, খাবারটা দিয়ে দেয়। আর ওখানে একটু স্বস্তি পেয়েছিলাম যে ওখানে চোখ ওরা পুরোটাই তো অন্ধকার, ওখানে আপনি তবু নিয়ম, ওখানে কাপড় বেঁধে রাখতে হবে, কিন্তু আমি লুজ টুজ করতে পারি। আর হাতটা সামনে, ওখানে এইটুক। কিন্তু এইটা মনে হয়েছিল জান্নাত পেয়েছি না। ওখানে হঠাৎ একদিন আমাকে আবার ওখানে আপনার হ্যান্ডকাপ পরিয়ে আবার সে আগের মতো করে সেম একই কায়দায় আমাকে একটা গাড়ির মধ্যে তোলানো হলো। ওখানে তুলে তারপর আমাকে বলা হলো যে আজকে তোমাকে মেরে ফেলা হবে, তুমি তোমার জীবন প্রদীপ আজকে নিভে যাবে, এগুলো বলার পর আমি কান্নাকাটি করি। আমি বলি আমার বাচ্চাদের জন্য হলো আমাকে ছেড়ে দেন। আমি তখন বলে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি কথা দাও তুমি কখনো রাজনীতিতে ফিরবে না, তুমি কখনো তোমার আইন পেশায় ফিরবে না, ঢাকায় থাকতে পারবা না, এই সব কন্ডিশন দেয়। এবং এমনভাবে বলে যে যদি তুমি এগুলো করো, এটার ব্যত্যয় যদি ঘটে, এবার তুমি না তুমি সহ তোমার পুরো ফ্যামিলি সহ গুম হয়ে যাবে। এটা বারবার তারা বলে, আমার স্পষ্ট খেয়াল আছে যে এবার তোমার ফ্যামিলি সহ গুম হয়ে যাবে। আমি অনেক তাদেরকে বোঝানোর চেষ্টা করি, না আমি আমার বাচ্চা দুটোর জন্য হলেও আমি আর কখনো এই রাজনৈতিক লাইফে ফিরবো না, প্র্যাকটিস লাইফে ফিরবো না, আপনারা যেভাবে বলছেন আমি শুনবো। এরপর তারা টেনে হিচড়ে আমাকে একটা রাস্তা থেকে একটা জঙ্গলের দিকে নিয়ে যায়, এবং অনেক ঘন জঙ্গল, বুঝতে পারতেছি, কারণ আমার গায়ে যখন ওগুলো লাগছে কেটে কেটে যাচ্ছে, বড় বড় ঘাস টাস এই ধরনের। পরে জঙ্গলের মতো একটা জায়গায় নিয়ে যায় হাতটা হ্যান্ডকাপ খুলে দিয়ে আপনার বেঁধে আপনার আমাকে মাটির সঙ্গে একবারে শুয়ে বন্দুক এইদিকে থাকে, মাথায় থাকে, সাইডে থাকে, বলে যে যদি পিছনে ঘুরো এখনই গুলি করো, সাথে সাথে গুলি করে দেবো। এই বলে তারা ওখান থেকে দ্রুত চলে যায়, এবং দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে অনেক হাই অ্যাক্সেলারেটর দিয়ে দ্রুত বুঝতে পারি, সাউন্ড আসে, বুঝতে পারি। তারপর ওখানে আমি 10 মিনিটের মতো ওভাবেই থাকি। আমি ভয়ে মাথা উঠাইনি, কিন্তু ওরা আমাকে টাইমও বলে দিয়েছিল যে আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে থাকবা। কিন্তু আমার কাছে ওটা তো গভীর রাত, কারণ ঝিঝি পোকা এটা ওটা ডাকছে। তখন আমি ওভাবে থেকে আমি বুঝতে পারি যে এখানে হয়তো বিষাক্ত সাপ টাপও থাকতে পারে। দেখা যাচ্ছে ওদের গুলিতে মরলাম না, আমি এখানে সাপের কামড়ে মারা গেলাম। তারপর 10-15 মিনিট আনুমানিক এরকম যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমার আশেপাশে হয়তো কেউ নেই, কারণ বুঝতে পারি কারো হাঁটা চলারও সাউন্ড পাচ্ছি না, আর গভীর রাত। তখন আমি আস্তে আস্তে অনেক কষ্ট করে বাঁধনটা খুলি, চোখটাও খুলি, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না, কারণ 6 মাস 3 দিন পর বাহিরের দেখতে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে আমি যেদিক দিয়ে আসি অনুমানে আমি ওইভাবে বসে রাস্তাটা পাই, বুঝি যে অনেক দূর নিয়ে যায় রাস্তা থেকে, রাস্তায় পাই। ওখানে রাস্তার মধ্যে যে লাইট থাকে, পলগুলোতে যে লাইট থাকে পিলারগুলোতে, ওই লাইটগুলোর দিকে আমি তাকাতে পারছি না, এবং আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, মানে
জ্বলতেছে আমার এমন। পরে তখন আমি ওখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করি, এরকম একটা যে কে কোন দিকে আছে আবার যদি গুলি করে দেয়। তখন হাঁটতে থাকি অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ হাঁটার পর একজনকে পাই। তখন আমি তাকে কোনো মতো বোঝানোর চেষ্টা করি, ভাই ঢাকা কোন দিক? বলছে এটা তো ঢাকা না, এটা আপনি কোন দিকে যান? এদিকে, এটি তো বর্ডার। তার মানে বুঝতে পারি একটা বর্ডার, ইন্ডিয়ান বর্ডারের কাছে আমাকে নিয়ে এসেছে। পরে আমি বলি যে ঢাকা কোন দিক? তো বলছে যে এই উল্টো দিক। হ্যাঁ, আমি কিছু নেই এখানে, বলছে সকাল হলে পাওয়া যাবে, এদিকে হাঁটতে থাকেন। তো আমি এক প্রকার দৌড়ানোর মতো হাঁটি যে আমি এই এরিয়াটা ছেড়ে দিই, এই জোনটা আমার জন্য নিরাপদ নয়। তারপর অনেকক্ষণ পর একটা অটো ভ্যান, মানে ভ্যানের মধ্যে যে অটো থাকে, ওই অটো ভ্যান পাই, তখন তাকে আমি দাঁড়াই। আরেকটা জিনিস, ওরা আমাকে কিন্তু 3টা 500 টাকার নোট ওই শার্টের পকেটে দিয়ে দেয়। তো পরে ওই ভ্যানে আমি উঠে ওখানে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে ভ্যান চলে, একটা মোড়ে আসে নামি। আমি জিজ্ঞাসা করি এটা কোথায়, উনি বললো যে এখানে ঢাকার গাড়ি পাবেন। পরে জিজ্ঞাসা করি এটা কোথায়, এটা হচ্ছে রাজশাহী গোদাগাড়ি। হ্যাঁ, এটা গোদাগাড়ি। ওই যে আমরা 6 জন, আমাকে তারা 6-7 ঘন্টা নিয়েছে, এটা তখন বুঝতে পারি তো রাজশাহী ইয়েতে। তো যাই হোক, ওখানে তারপর আমি আসি, তারপর ঢাকার গাড়ি ধরে ওখান থেকে আমি বাসায় আসি। এসে তো আমার স্ত্রী, আমার সন্তানরা মানে ব্যাপক কান্নাকাটি। আমার মা আমাকে জড়িয়ে ধরে বলে যে বাবা, তোর জন্য এত দোয়া করেছি, আল্লাহ যাক আমার দোয়া কবুল করেছে। ঘুম এতটাই ভয়ঙ্কর জিনিস, ঘুমের ক্রস ফায়ারের থেকেও ভয়ঙ্কর। ক্রস ফায়ার দিল, লাশ পেলো, সেটা শেষ। এবং এই 6টি মাস আমি যে গুম ছিলাম, আমি যেরকম কষ্ট ওখানে উপলব্ধি করেছি, আমার ফ্যামিলি কিন্তু এর ব্যতিক্রম নয়। প্রত্যেকটি ফ্যামিলির সদস্য, প্রত্যেকটি মেম্বার আমার এই গুমের আতঙ্কের কষ্টটুকু পেয়েছে। তারা এই গুম এতটাই ভয়ঙ্কর। এই জন্যই আমি সব জায়গায় বলি যে গুম ক্রস ফায়ারের থেকেও ভয়াবহ। ক্রস ফায়ারও নিন্দনীয়, ঘৃণিত, কিন্তু গুম তার থেকেও ভয়াবহ। হ্যাঁ, একদিকে যেমন অত্যাচারিত হন গুমের শিকার হওয়া ব্যক্তি, অন্যদিকে তার পরিবার হন মানসিকভাবে বিপর্যস্ত। অ্যাডভোকেট সোহেল রানা হয়তো প্লেনের শব্দে প্রহর গুনছিলেন কবে দেখা হবে তার স্বজনদের সাথে। সে গল্প জানতে হলে দর্শক আরেকটু অপেক্ষা করতে হবে। আজ বিদায় নিচ্ছি, আমি তানজিন আক্তার, ভয়েস ফর ভয়েসলেস 24, ঢাকা।